ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা জেনে থাকবেন যে 2017 টেট এবং 2022 টেট, এই দুটি টেটের 23টি এবং 24টি প্রশ্ন ভুলে কিন্তু মহামান্য হাইকোর্টে মামলা দায়ের হয় এবং গতকাল সেই মামলা কিন্তু নতুন করে আরেকবার শুনানি কিন্তু হওয়ার কথা ছিল। তো সেই জায়গায় কার্যত বেশ কিছু জিনিস উঠে আসছে এবং রীতিমতন কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে। তার কারণ প্রশ্নগুলো কিন্তু কিছু সংখ্যক প্রার্থী বেশ কিছু সংখ্যক প্রার্থীর সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। সেটা আপকামিং রিক্রুটমেন্টও যেমন তাদের সুযোগ থাকছে, আবার তেমনি পুরনো রিক্রুটমেন্টেও কিন্তু তাদের সুযোগ থাকছে, অর্থাৎ 11,765 সুযোগ থাকছে, এমনই বক্তব্য অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু। গোটা বিষয় আপনাদের সামনে রাখবো। প্রশ্নগুলো কাদের নম্বর বাড়ছে, ডিজিটাল ওএমআর কি মান্যতা পাচ্ছে মহামান্য হাইকোর্টে, 11,765 প্যানেলে 2017 টেট প্রশ্নমূল পাসদের আবার কি সুযোগ থাকছে। তার কারণ আমরা জানি 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া 2022-এ এসে যে সমস্ত প্রার্থীরা তারা 14 টেট পাস করেছিলেন তারা কিন্তু ব্যাকে গিয়ে 2016 সালের রিক্রুটমেন্টে কিন্তু চাকরি পেয়েছেন। তো মহামান্য হাইকোর্টে কিন্তু অলরেডি অর্ডার রয়েছে। তো কার্যত এই মামলার কি অর্ডার দিয়েছেন এই বৈশাখী প্রকাশ, সেটা আপনাদের দেখাবো। যার ডাব্লিউপি নাম্বার 28-205/2024। সেখানে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছে ফিরদৌস শামীম বাবু, গোপা বিশ্বাস, আরও বাকিরা সব রয়েছে পিটিশনের তরফ থেকে, এবং সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে দাঁড়িয়েছিলেন সুবীর সান্যাল বাবু, সিনিয়র অ্যাডভোকেট। এছাড়া রাতুল বিশ্বাস, কৌশিক চৌধুরী, এরাও কিন্তু ছিলেন। তো সেই মামলায় কার্যত যে অর্ডারটা দেওয়া হয়েছে সেটা কি দেওয়া আছে আমরা একটু দেখে নেবো। প্লেস দ্য ম্যাটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন February 12, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মামলা শুনানি হবে 2025-এ আন্ডার দ্য হেডিং টু বি মেনশন। আবার সে টু বি মেনশন ম্যাটারই থাকবে। পার্টিস টু অ্যাক্ট অন দ্য সাব কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোড ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফ্রম দিস কোর্ট, অর্থাৎ ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটাকে ডাউনলোড করতে বলা হচ্ছে। আর্জেন্ট প্রত্যেক পার্টিকে দেওয়ার কথা বলা হচ্ছে। কার্যত এই মামলার শুনানি গতকাল কেন পূর্ণাঙ্গভাবে হলো না, তার কারণ হচ্ছে অ্যাডিশনালি দুটি কমিটি নতুন করে আবার সেট আপ করতে চাইছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেটা কেন সেটা আমরা বিস্তারিত জানবো। তার সাথে সাথে যে যাদবপুর ইউনিভার্সিটি আর সম্ভবত ক্যালকাটা ইউনিভার্সিটি বা বিশ্বভারতী ইউনিভার্সিটির থেকে গতকালকে প্রেজেন্ট ছিলেন না, যার জন্য মামলাটাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আমরা এই মামলার অ্যাডভোকেট অন রেকর্ড যিনি রয়েছেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম বাবু, তার সাথে গোটা বিষয়টা আমরা জানার চেষ্টা করেছিলাম এবং তিনি কি কি জানিয়েছেন গোটা বিষয় নিয়ে আপনাদের শোনাবো। তো চলুন শুনে নিই তার কি কি বার্তা রয়েছে এই মামলা প্রসঙ্গে। তো স্যার, আজকে মহামান্য হাইকোর্টে যে প্রশ্নমূল ম্যাটারে যেটা ছিল, যেখানে 23টা প্রশ্নমূল এবং 24টা প্রশ্নমূলের যে অভিযোগে মামলা দায়ের হয়েছে বৈশাখী পুরকাইতে, সেই মামলায় আজকে মহামান্য হাইকোর্ট কি অর্ডার দিল? দেখুন, বৈশাখী পুরকায়েতের মামলাতেই টেট 2022 এবং টেট 2017-তে যে রং কোশ্চেন গুলো ছিল, অর্থাৎ রং অ্যান্সার কি ছিল, একটিতে 23টি অপরটিতে 24টি, সেই মামলাতে যে তিনটে এক্সপার্ট বডি তৈরি করেছে তিনজনকে নিয়ে। একটা হচ্ছে বোর্ডের এক্সপার্ট থাকবে, দ্বিতীয় হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সপার্ট থাকবে, তৃতীয় হচ্ছে বিশ্বভারতীর এক্সপার্ট থাকবে। এখন বোর্ডের পক্ষ থেকে এর আগের দিন মেনশন করেন, এবং যেহেতু মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি এই মামলাতে বৈশাখী পুরকায়েতের মামলাতেই তিনি এই কমিটি তৈরি করে দিয়েছিলেন, এবং এই মামলায় এর আগের দিন আপনারা জানেন যে আগামী মাসের অর্থাৎ 6 মার্চ ওদের এক্সপার্টের ওপিনিয়ন দিয়ে আদালতের সামনে প্লেস করতে হতো। ইন দ্য মিন ওয়াইল বোর্ড মেনশন করেন তাদের কিছু অসুবিধার কথা জানিয়ে আদালত মামলাটি আজকে রেখেছিলেন, কিন্তু আজকে ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বা বিশ্বভারতীর পক্ষ থেকে কাউকে ইন্টিমেট করা হয়নি, ফলে কেউ উপস্থিত ছিলেন না। যেহেতু এটা বোর্ড মেনশন করেছে, মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বাসু তিনি নির্দেশ দেন বোর্ডকে যে এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির উপস্থিতি এবং বিশ্বভারতীর উপস্থিতি জরুরি, তাই তাদের ইন্টিমেট করা হোক। আমি নিজেও বলেছি। ফলে এর পরের দিন আগামী 12 তারিখ ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আইনজীবী এবং বিশ্বভারতীর পক্ষ থেকে আইনজীবী উপস্থিত থাকবেন, এবং তাদের উপস্থিতিতে বোর্ডের যে অসুবিধা হচ্ছে যে কমিটির ক্ষেত্রে, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। আমার স্পেসিফিক বক্তব্য এক্ষেত্রে, যেহেতু ডিভিশন বেঞ্চ এই কম্পোজিশনটি তৈরি করে দিয়েছে, তো এর বাইরে কোনো কিছু করা যাবে না, এবং তারা তাদের পক্ষ থেকে নিশ্চিতভাবেই সাবমিশন রাখবেন। দেখা যাক কি হয়, কিন্তু আগামী মাসের 6 তারিখের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ এর আগেই আছে, সেই নির্দেশই এখনো পর্যন্ত বহাল রয়েছে। স্যার, এক্ষেত্রে একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে ধরে নিন 22 টেটের ক্ষেত্রে ওএমআর শিট আমরা জানি স্ক্যান কপি সেখানে আছে,
বা ক্যান্ডিডেটটা ডাউনলোড করে নিতে পেরেছে, ফ্রেশ টেট বলা যায় 2022-এর টেটটা। কিন্তু 2017 টেটের ক্ষেত্রে একটা রেজুলেশন কপি বাইরে এসছে, যেখানে নিউ ফর্ম যে অ্যাডক কমিটি আছে তারা পরিষ্কারভাবে বলছে যে এককভাবে মানিক ভট্টাচার্য উইদাউট মানে ইলিগালি এটাকে ডিস্ট্রাকশন করেছে ওএমআরটা 2017 ক্ষেত্রে, এবং সেটা তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই। তাহলে সেক্ষেত্রে কোন এই যে ডিজিটাইজ হ্যান্ডমেড ম্যানমেড কম্পিউটারাইজ যে কপি, সেগুলো কি কোর্টে মান্যতা পাবে? তার বেসিসে কি প্রশ্ন বলে নাম্বার বাড়বে? দেখুন, এর আগেও যে ডিজিটাল কপি রাখা ছিল তার ভিত্তিতে কিন্তু 2013 2014 কিন্তু নাম্বার বেড়ে অনেকে চাকরি পেয়েছে। ফলে টেট 2017 ক্ষেত্রেও তার অন্যথা হওয়ার জায়গা নেই। তার কারণ এর আগেও টেট 2014-তে আমরা দেখেছি যে ডিজিটাল কপির উপর ভিত্তি করে আপনিও নিশ্চিতভাবে জানেন 6 নাম্বার করে বেড়ে অনেকেই চাকরি পেয়েছেন। কারণ টেট 2014-র যে ওএমআর শিট ডিস্ট্রয় অনেকদিন আগেই হয়ে গেছে। এবার ওএমআর শিট, সে অরিজিনাল ওএমআর শিট প্রিজার্ভ করে রাখা উচিত ছিল 1 বছরের পরে। এবার অরিজিনাল ওএমআর এর স্ক্যান কপি রাখা উচিত ছিল, যেটাকে মিরর ইমেজ কপি, সেটা অবভিয়াসলি রাখা উচিত ছিল, কিন্তু নেই। নেই তার অর্থ কিছুই নেই সেটা কিন্তু নয়। এরা ডিজিটাল কপি রাখে, আপাতত সেই ডিজিটাল কপির উপর ভিত্তি করে নাম্বার যেটা বাড়বে সেখানেই নাম্বার, বর্ধিত নাম্বার দিয়ে তারা যদি পাস করে তাদের পাস ডিক্লেয়ার করতে হবে। এর 2017 এবং যেহেতু এই মুহূর্তে কোনো অরিজিনাল কপি নেই, এই মুহূর্তে মিরর ইমেজ নেই, কিন্তু যে ডিজিটাল কপি আছে সেই ডিজিটাল কপির উপরে বর্ধিত নাম্বার দিয়ে তাদের পাস ডিক্লেয়ার করতে হবে। আর টেট 2022-এর ক্ষেত্রে তো কপি রয়েছে, এবং আমরা যে মামলা করেছি সব কার্বন কপি দিয়ে, এবং টেট 2017-রও অনেকে আরটিআই পেয়েছেন, ফলে তাদের কাছে আরটিআই এর কপি রয়েছে। ফলে টেট 2017 যে একেবারেই নেই সেটা বলা উচিত নয়, কারণ অনেকের কাছেই আরটিআই এর কপি রয়েছে। স্যার এক্ষেত্রে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরুন আমরা দেখলাম যে 2014 টেটের ক্ষেত্রে সার্টেন 2020-21 সময়ে মানে বর্ষে এসেও 2016 প্যানেলে গিয়ে অনেকে নিয়োগপত্র পেয়েছেন, তাদের আলাদা করে ইন্টারভিউ ভেরিফিকেশন অ্যাপটিউড টেস্ট নেওয়ার পর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে 17 টেটে যারা ধরুন 23টা পোস্টের মধ্যে হটেবার যে কটাতে দাঁড়াক, তারা যদি পাস করে যান, 17 অ্যাসপিরেন্টরা যদি এক্ষেত্রে টেস্ট ডিক্লেয়ার হয়ে যান অ্যাজ এ পাস হিসাবে, তাহলে তারা কি এই যে রিসেন্ট যে রিক্রুটমেন্টটা হয়ে গেল 11,765, সেখানে কি কোথাও গিয়ে তারা আসতে পারেন? তারা তো এন্টাইটেলড, তারা অবভিয়াসলি এন্টাইটেলড। কারণ হচ্ছে তারা যদি সঠিক সময়ে বোর্ড যদি তাদের পাস ডিক্লেয়ার করতো, তারা তো এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতো। তখন নিশ্চিতভাবেই আদালতের সামনে সেই প্রেয়ার রাখবো, আদালত বিচার বিবেচনা করবেন। এর আগে আপনি নিশ্চিতভাবে জানেন যে টেট 2014-তে যারা যারা ট্রেন্ড ছিল তারা প্রত্যেকেই 2016 সালের সাপেক্ষে নিয়োগ পেতে পারতো বলে মামলা করেছে, তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছে। ফলে আপনি সেটা নিশ্চিতভাবেই জানেন। ফলে সেই সুযোগ নিশ্চিতভাবেই রয়েছে যে যারা টেট পাস করবেন পরবর্তীতে, যে এই প্রশ্ন ভুলের সাপেক্ষে অর্থাৎ অ্যান্সার কি এর সাপেক্ষে, তাদের সেই সুযোগ অবভিয়াসলি আছে যে তারা পূর্ববর্তী যে নিয়োগ প্রক্রিয়ায় যেখানে তারা পার্টিসিপেট করতে পারতেন এবং পার্টিসিপেট করার ফলে তারা চাকরি পেতে পারতেন, নিশ্চিতভাবে তারা সেই ক্লেম করার জায়গায় সেই সময় থাকবেন, এবং আমরা সেটা করব। বেশ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তো আশা করি গোটা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আর একটা অ্যাডিশনাল কথা বলে দিই, আপনারা জানেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনে সেখানে কিন্তু শুধুমাত্র মামলাকারীদেরই কিন্তু এই মাদ্রাসা টেটের ক্ষেত্রে কিন্তু তারাই শুধুমাত্র নাম্বার পেয়েছিলেন, এবং সেক্ষেত্রে তারাই কিন্তু পাস করেছেন। তো এই ক্ষেত্রে পিটিশনার ভিত্তিক হবে নাকি ইঞ্জিনিয়ার রায় বলা খুব মুশকিল। তবে মামলা যাদের নাম্বার 8, 10, 15 কম আছে তারা যদি করে রাখেন এক্ষেত্রে অসুবিধা কিছু হওয়ার কথা নয়। তার কারণ যদি পিটিশনার ভিত্তিক রাখা হয় সেক্ষেত্রে কিন্তু এত বড় একটা অপরচুনিটি সেটা আপনার হাতছাড়া হবে না। আর যদি দেখা যায় যে পিটিশনার না হয় ইঞ্জিনিয়ার হয়, সেটা তো সবার ভাগ্য খুলে গেল। বাট যদি না হয় তো সেক্ষেত্রে পিটিশনার ধরে যারা মামলা করেনি তারা কিন্তু এই বরাদ্দ নাম্বার কিন্তু পাওয়া থেকে কিন্তু বিরত থাকবেন, এবং এত বড় অপরচুনিটি তাদের কিন্তু মিস হয়ে যাবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।